फ्रेंड्स আমি এমআর স্যার আমি তোমাদের সঙ্গে আজকে ক্লাস 11 এর সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার সেল নিয়ে কথা বলবো। ওভারভিউ অফ সেল টপিকটাকে ছোট্ট করে বোঝানোর চেষ্টা করব। তুমি যদি আমার ইন্ট্রোডাকশন অফ বায়োলজির ভিডিওটা না দেখে থাকো তাহলে একবার দেখে নিতে পারো, তোমার সুবিধা হবে। এবং সাথে ইন্ট্রোডাকশন অফ সেল বায়োলজির পরে এই ভিডিওটা তোমার পক্ষে অনেক বেশি সুবিধা হবে। ঠিক আছে, তবু যদি নাও দেখে থাকো অসুবিধা হবে না। ওভারভিউ অফ সেল অ্যাকচুয়ালি 3 ঘন্টার সিনেমাকে যদি তোমাকে 3 মিনিটে বা 10 মিনিটে বা 5 মিনিটে রিপ্রেজেন্ট করতে বলো, গোটা সিনেমাকে তুমি কারোর সামনে যখন বলবে সেটা হচ্ছে ওভারভিউ অফ দ্য সিনেমা। ঠিক ওই রকম গোটা সেল চ্যাপ্টারকে 10-20 মিনিটে রিপ্রেজেন্ট করার নাম হচ্ছে ওভারভিউ অফ দ্য সেল। কেন সেলের মধ্যে এত এত অর্গানালি থাকে, কেন সেলের মধ্যে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়ার মেমব্রেন থাকে, ইআর থাকে, গলগি বডিজ থাকে, লাইসোজোম থাকে, এন্ডোমেমব্রেন সিস্টেম আসলে কি, মাইটোকন্ড্রিয়ার রোলটা কি, প্লাস্টিড কি কাজে লাগে, সেল ওয়ালটা অ্যাকচুয়ালি কেন থাকে, সেলের এই অর্গানালিগুলো আমরা 9-10-এ পড়েছি থাকে, বাট কেন থাকে আজকে আমরা জানবো। প্রথমেই ইন্ট্রোডাকশন অফ সেল বায়োলজি পড়ার পরে আমরা বেসিক্যালি 3টে জিনিস পড়েছি। সেল থিওরি, একটা বিশাল ইম্পর্টেন্ট ট্যাগ লাইন, সেল ইজ দ্য স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ লাইফ, অল লিভিং অর্গানিজমস আর কম্পোস্ট অফ সেল অ্যান্ড প্রোডাক্ট অফ সেল। আমি একটা ভিডিও দিয়েই শুরুটা করছি। দেখো এখানে আমরা একটা প্লান্ট বডিকে কাটছি, প্লান্ট বডির লিফে যাচ্ছে, লিফটাকে সেগমেন্ট করলাম, করার পরে দেখো কম্পোনেন্টগুলো সব সেল, এই কম্পোনেন্টগুলোকে বলে সেল। মানে প্লান্ট বডি ইজ কম্পোস্ট অফ সেল, সেল ইজ দ্য স্ট্রাকচারাল ইউনিট অফ প্লান্ট বডি। ঠিক অ্যানিমাল বডিকেও যদি কাটো, লিভারটাকে যদি কাটো, টিস্যু দেখতে পাবো। টিস্যুর এই ভিতরের প্রত্যেকটা দেখো, জুম করলে দেখতে পাবে টিস্যুর এই ভিতরের প্রত্যেকটার নাম সেল। তার মানে সেল ইজ দ্য স্ট্রাকচারাল ইউনিট অফ অ্যানিমাল বডি অলসো। তাই অল লিভিং অর্গানিজমস আর কম্পোস্ট অফ সেল অ্যান্ড প্রোডাক্ট অফ সেল। এই ভিডিওটাতে তুমি আরও ভালো বুঝতে পারবে আমি যেটা বলতে চাইছি। এখানে একটা লিভিং বডি দেখতে পাচ্ছ, একটা হিউম্যান বডি আমাদের মতো। যদি কখনো আমাদের বডিকে স্কিনটাকে কেটে উড়িয়ে দাও, তবে নিচে ফ্যাট পাবে, সুপারফিশিয়াল লেয়ার পাবে, সুপারফিশিয়াল ফ্যাসিকা পাবে। সেখান থেকে ওটাকে যদি তুমি উড়িয়ে দাও তাহলে মাসেল পাবে, তারপরে বোন পাবে। মাসেল এবং বোনটাকে তুমি যদি রিমুভ করে দাও তবে ঠিক এইরকম দেখতে একটা বডি পাবে, যে বডির মাঝখানে অনেকগুলো সিস্টেম রয়েছে, ডাইজেস্টিভ সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, সার্কুলেটরি সিস্টেম। ওরকমই একটা সিস্টেমের নাম দেখো আমরা ভিডিও দেখতে পাচ্ছি, এটার নাম ডাইজেস্টিভ সিস্টেম। মানে অর্গানিজমসের বডি অনেক রকম সিস্টেম দিয়ে তৈরি, তার মধ্যে একটা সিস্টেমের নাম ডাইজেস্টিভ সিস্টেম, যেটা আবার নাকি লিভারের মতো অনেকগুলো অর্গান দিয়ে তৈরি। আমি যদি একটুখানি ভিডিওতে ব্যাখ্যা দিতে বলি তুমি দেখতে পাবে। প্রথমে অর্গানিজমস অনেকগুলো সিস্টেম দিয়ে তৈরি, অর্গান সিস্টেম, একটা অর্গান সিস্টেমের নাম ডাইজেস্টিভ সিস্টেম, সেটা আবার ডাইজেস্টিভ অর্গান দিয়ে তৈরি। যেমন লিভারকে জুম করলে এরকম একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি। দেখো আরেকবার দেখলে ভালো বুঝতে পারবে। আমি ভিডিওটার দিকে ফোকাস করো। এটা একটা অর্গানিজম যার মাঝে অনেকগুলো অর্গান সিস্টেম রয়েছে। মানে অর্গানিজমস ইজ মেইনলি কম্পোস্ট অফ ম্যানি অর্গান সিস্টেম। যেমন এই বডিটাতে অনেকগুলো অর্গান সিস্টেম দেখতে পাচ্ছি, যা আমরা ক্লাস 11 হিউম্যান ফিজিওলজি নামক ইউনিটে পড়েছি। দেখো বডিটা অনেকগুলো সিস্টেম দিয়ে তৈরি। ওই রকমই একটি সিস্টেমের নাম হলো ডাইজেস্টিভ সিস্টেম। আমি ডাইজেস্টিভ সিস্টেম হলো এক্সাম্পলটা দিয়ে দেখাচ্ছি। যেমন এইটা হলো ডাইজেস্টিভ সিস্টেম। এই ডাইজেস্টিভ সিস্টেম আবার অনেকগুলো অর্গান দিয়ে তৈরি, তাদের নাম ডাইজেস্টিভ অর্গান। যেমন মাউথ, ইসোফিগাস, লিভার, স্টোমাক, ইন্টেস্টাইন। ঠিক একটি অর্গান যার নাম লিভার, এরকম অনেকগুলো অর্গান দিয়ে তৈরি হয় ডাইজেস্টিভ অর্গান সিস্টেম। এখন এই লিভারটাকে আমরা কাটবো, কেটে দেখবো আসলে লিভারের ভিতরে কি আছে। যদি আমরা লিভারটাকে কাটি তাহলে দেখতে পাবো, দেখো লিভারকে কাটলাম, এই যে ছোট ছোট পার্ট দেখতে পাচ্ছ টিপের মতো, এই ছোট ছোট পার্টকে বলে টিস্যু। তার মানে অর্গানকে কাটলে আমরা টিস্যু পাবো। টিস্যুকে যদি দেখি
তবে আমরা সেল পাবো। কোথায় স্যার সেল? আসলে তোমরা যেটা দেখছো এটার নাম টিস্যু। আমরা যদি এটাকে জুম করি, তবে দেখতে পাবো, দেখো এইগুলোর নাম সেল, এইগুলোর নাম সেল। আরো ভালো করে জুম করলে দেখতে পাবো এইগুলোর নাম সেল। তার মানে সেল ইজ দ্য স্ট্রাকচারাল ইউনিট অফ লাইফ। আমি সেলকে ভালো করে দেখানোর ব্যবস্থা করছি তোমাদেরকে। দেখো এইটা হলো সেল, মানে এই জায়গা থেকে দেখো এটা টিস্যু, অনেকগুলো গ্রুপ অফ সেল, টিস্যু টিস্যু, এইটার নাম সেল। এই যে ছোট্ট 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 ছোট এইগুলোর নাম সেল। এইটা হলো টিস্যু আর একটা সেল। তার মানে অনেকগুলো সেল একত্রে একটা গ্রুপ অফ সেল তৈরি করে। এই গ্রুপ অফ সেলের নাম টিস্যু। এই গ্রুপ অফ টিস্যু মিলে তৈরি হয় একটা অর্গ্যান, যেমন লিভার। এরকম অনেকগুলো অর্গ্যান মিলে তৈরি হয় একটা অর্গ্যান সিস্টেম, যেমন ডাইজেস্টিভ অর্গ্যান সিস্টেম। এরকম অনেকগুলো অর্গ্যান সিস্টেম মিলে তৈরি হয় একটা অর্গানিজম, একটা হিউম্যান বডি। তারপরে কি কি হলো বলো তো? যেটা হলো সেটা হলো স্যার, সেল, অনেকগুলো সেল মিলে তৈরি করে টিস্যু, টিস্যুগুলো মিলে তৈরি হয় অর্গ্যান, অনেকগুলো অর্গ্যান মিলে তৈরি হয় অর্গ্যান সিস্টেম, আর অনেকগুলো অর্গ্যান সিস্টেম মিলে তৈরি হয় অর্গানিজম। আমরা সেই সেল পড়তে যাচ্ছি, যেই সেল দ্য স্ট্রাকচারাল ইউনিট অফ লাইফ। আসলে তুমি যদি একটা হিউম্যান বডি দেখতে পাচ্ছ, আমার স্লাইডের মধ্যে রাখা আছে হিউম্যান বডি। এই হিউম্যান বডি অনেকগুলো সেল দিয়ে তৈরি। আসলে এইগুলো সব সেল 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 সেল, এগুলো সব সেল দিয়ে তৈরি। এরকম এক একটা সেল হলো হিউম্যান বডির একক। আসলে এই সেলের ওভারভিউ পড়তে গেলে তোমাকে একটা সেল পড়তে হবে। আসলে এই সেলগুলোর টার্গেট কি? এই সেলগুলোর টার্গেট বডিটাকে স্ট্রাকচার বানিয়ে ফর্ম করা এবং সাথে ফাংশন করে গোটা অর্গানিজমটার ফাংশনগুলো মেনটেন করা। মানে এই সেলটা যদি বেঁচে থাকে তবে গোটা বডি বেঁচে থাকবে। এই সেলটা যেদিন মারা যাবে গোটা বডি সেদিন মারা যাবে। এই সেলটা যখন হেলদি থাকবে গোটা অর্গানিজম হেলদি থাকবে। এই সেলটা যখন আনহেলদি হয়ে যাবে তখন এই সেল অর্গানিজম আনহেলদি হয়ে যাবে। আমাদের বডির সমস্ত রকম কাজ, এমনকি আমাদের রোগগুলো, ডিজিজগুলোও আমাদের সেলকে অ্যাটাক করে। এই সেল বুঝতে হবে। আসলে একটা সেলের টার্গেট বেঁচে থাকা, কারণ অর্গানিজমকে বাঁচিয়ে রাখা। তাই একটা সেল, আমরা একটা সেলকে দেখো, হার্ট থেকে ব্লাড বেরিয়ে এরকম করে রাস্তা দিয়ে বেরিয়ে যায়, এগুলোকে বলে আর্টারি। আর আর্টারির দুপাশে এরকম করে সব সেল রয়েছে। যে আর্টারি সেলকে না দুটো জিনিস দেয়, একটা নাম ফুড, একটা নাম ওটু, দুটো জিনিস প্রোভাইড করে। হার্ট থেকে আসা এই আর্টারি, যার ভিতরে এরকম আরবিসি রয়েছে, সাথে ফুড অ্যান্ড ওটু রয়েছে। আসলে এই আর্টারি, এই ভেসেলগুলো ব্লাডের মাধ্যমে দুটো জিনিস প্রোভাইড করে। একটা প্রোভাইড করে ফুড, আর একটা হচ্ছে ওটু। কেন জানো তো? কারণ এই ফুড আর ওটু পেয়ে সেলগুলো এটিপি বানায়। এটিপি প্রোডাকশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সেল যদি এটিপি প্রোডাকশন করতে পারে তবে সেল বেঁচে থাকবে, যদি এটিপি প্রোডাকশন না করতে পারে তবে সেল মারা যাবে। তাই এটিপি প্রোডাকশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। কোনো একটা সেল তার জন্ম থেকেই একটাই উদ্দেশ্য নিয়ে বেঁচে থাকে যে আমাকে এটিপি প্রোডাকশন করতে হবে। আমি যদি এটিপি প্রোডাকশন না করতে পারি তাহলে আমি মারা যাব। এখন এটিপি প্রোডাকশন করার জন্য ব্লাড থেকে, একটু আগে দেখেছো ব্লাড থেকে কি দেওয়া হয়েছে? ফুড দেওয়া হয়েছে আর ওটু দেওয়া হয়েছে। সেল বললো ফুডকে ভেঙে আমি এটিপি বানাবো। এখন আমরা সবাই জানি সেলের মধ্যে অনেক অনেক অর্গানালি থাকে। কেন থাকে আমরা এই কনসেপ্ট থেকে এবার একটু একটু করে বুঝবো। ফুড ভেঙে এটিপি বানাতে হবে। সেল সৃষ্টিকর্তাকে বললো আমাকে তো বাঁচতে হবে, আমাকে তো এটিপি বানাতে হবে। তুমি তো আমাকে ফুড দিলে, কিন্তু এটিপি বানানোর জন্য কিছু তো দিলে না। আমাকে একটা কম্পার্টমেন্ট দাও যার মধ্যে আমি এটিপি বানাবো। সেলকে তখন সৃষ্টিকর্তা বললেন দাঁড়া তোকে একটা অর্গানালি দিই। অর্গানালির নাম মাইটোকন্ড্রিয়া। তুই এই ফুডটাকে মাইটোকন্ড্রিয়ার ভিতরে প্রবেশ করাবি, দেখবি সেখান থেকে এটিপি প্রোডাকশন হয়ে যাচ্ছে। কারণ এই অর্গানালির নাম পাওয়ার হাউস অফ দ্য সেল। যে কিনা যে কম্পার্টমেন্ট বা যে অর্গানালি কিনা এটিপি প্রোডাকশন করে, তাই জন্য এর নাম পাওয়ার হাউস অফ সেল। সেল বললো ঠিক আছে তাই হবে। সেল তখন ফুডটাকে মাইটোকন্ড্রিয়ার ভিতরে দেওয়ার চেষ্টা করছে আর এটিপি বানানোর চেষ্টা করছে, কিন্তু ফুড মাইটোকন্ড্রিয়ার ভিতরে ঢুকছে না, এটিপি হচ্ছে না। সেল তো বেজায় রেগে গেল। তুমি যে বললে মাইটোকন্ড্রিয়ার ভিতরে ফুড দিলে এটিপি প্রোডাকশন হবে, মাইটোকন্ড্রিয়া তো বিশাল বড়, মাইটোকন্ড্রিয়া তো খাবার নিচ্ছে না, এত বড় ফুড নিচ্ছে না, কি করা যায়? আমাকে ভাঙার ব্যবস্থা করে দাও। তখন সৃষ্টিকর্তা বললেন
দাঁড়া, তোকে তাহলে একটা এনজাইম দিই। কি খেয়েছিস? চিকেন? প্রোটিন খেয়েছিস? তোকে পেপসিন এনজাইম দিই। পেপসিন এনজাইমটা নিয়ে যা কাছে, দেখবি পেপসিন এনজাইম একে ভেঙে ছোট 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 কণায় পরিণত করে দেবে। এই ছোট্ট ছোট্ট পার্টিকেলগুলো এবার মাইটোকন্ড্রিয়ার ভিতরে দিয়ে দে, দেখবি সেখান থেকে এটিপি প্রোডাকশন হবে। সত্যিই তাই হলো, ফুড ভেঙে গেল। কারণ প্রোটিন জাতীয় খাবার পেপসিনের মাধ্যমে ভেঙে ছোট 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 পার্টিকেল হলো, সেই ছোট ছোট পার্টিকেলগুলো মাইটোকন্ড্রিয়ার ভিতরে গেল, এটিপি প্রোডাকশন হলো। সেল বেঁচে থাকলো, কিন্তু একবার বেঁচে থাকলো। সেলকে আবার খাবার দেওয়া হলো, সেল আবারও এনজাইম চাইলো, আবারও ভাঙতে চাইলো, আবারও মাইটোকন্ড্রিয়ার কাছে দিল, এটিপি প্রোডাকশন হলো। একবার সেল বিরক্ত হয়ে বললেন, আমার না বারবার চাওয়া আর ভালো লাগছে না, তুমি আমাকে এমন একটা ব্যবস্থা করে দাও না যে আমার যখন প্রয়োজন হবে তখন আমি নেব। বল, দাঁড়া, তুই তোকে একটা কাজ করি, এই এই যে এনজাইমটা দিচ্ছি না, তোকে ফার্স্ট শেখাই কী করে এনজাইম বানাতে হয়। দেখ, এনজাইম বানানোর জন্য একটা রাইবোজোম লাগে। এ তো প্রোটিন, এনজাইম মানেই প্রোটিন। পেপসিন হলো একটি প্রোটিন। পেপসিন নামক প্রোটিন বানাতে গেলে রাইবোজোম নামক ফ্যাক্টরি লাগে, আর আরএনএ লাগে। তো তোকে আমি একটা আরএনএ দিচ্ছি আর রাইবোজোম দিচ্ছি, তুই এটার সাহায্যে পেপসিন বানিয়ে নিবি। দেখো একটু একটু করে কি করে সেলের ভিতরে অর্গানালি আসছে। দেখো, যদি তুমি এই ক্লাসটা বোঝো তাহলে কেন অর্গানালি থাকে তুমি বুঝতে পারবে। সেলকে তখন আরএনএ দেওয়া হলো আর রাইবোজোম দেওয়া হলো। সেলকে সৃষ্টিকর্তা বললেন, দেখ এই আরএনএ আসলে কি জানিস তো? আরএনএ হলো নাইট্রোজেন বেস দিয়ে তৈরি একটা চেন। দেখ, এ ইউ জি সি, সি জি, এ ইউ সি, এরকম নাইট্রোজেন বেস রয়েছে। এইটার নাম হলো আরএনএ, এই সুতোটার নাম আরএনএ। কোথা থেকে তৈরি হয়? এটা ডিএনএ থেকে তৈরি হয়। তোকে পরে বলবো, তুই আগে এটা বোঝ যে এটা আরএনএ, এর উপরে নাইট্রোজেন বেস রয়েছে। রাইবোজোম একে ধরে। রাইবোজোম একে ধরার পরে খুব ইন্টারেস্টিং একটা কাজ করে। এই যে 3টে করে নাইট্রোজেন বেস দেখতে পাচ্ছিস, এটার নাম কোডন। ও একটা করে কোডনের নাম ধরে ডাকে, এ ইউ জি যেই বলে ডাকে একটা টিআরএনএ, এই যে সবুজ কালি দিয়ে করা, এটার নাম টিআরএনএ। যার উল্টো দিকে, যার নিচের দিকে একটা অ্যান্টিকোডন থাকে, এ ইউজি, তো ঠিক এর কমপ্লিমেন্টারি অ্যান্টিকোডন, মানে এ এর উল্টো দিকে ইউ, ইউ এর উল্টো দিকে এ, আর জি এর উল্টো দিকে সি। ইউএসি নামক অ্যান্টিকোডন বিশিষ্ট একটা টিআরএনএ একটা নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিড নিয়ে দৌড়ে চলে আসে। বললো আচ্ছা, এ তো হেভি ইন্টারেস্টিং ব্যাপার। যে হ্যাঁ, এরপরে যেই এ চলে আসবে, দেখ এ অলরেডি চলে আসলো মাথায় একটা অ্যামাইনো অ্যাসিড বয়ে নিয়ে। তখন দেখ এইটার কাজ তো হয়ে গেল। এবার রাইবোজোম এই কোডনটা ধরে ডাক মারবে, সিসিজি বলে যেই ডাক মারবে, অন্য একটা টিআরএনএ, খেয়াল করে দেখ, অন্য একটা টিআরএনএ যার উল্টো দিকে জি জি সি আছে, সে দৌড়াতে শুরু করবে এই জায়গাতে। মাথায় কিন্তু অন্য অ্যামাইনো অ্যাসিড বয়ে নিয়ে আসবে, কারণ কোডন বদলালে অ্যান্টিকোডন বদলাবে, অ্যান্টিকোডন বদলালে অ্যামাইনো অ্যাসিড বদলাবে। আচ্ছা, এই রকম করে যেই রাইবোজোম আরেকটু এগোবে, এর পরপর দুটো টিআরএনএ আসলো আর মাথায় দুটো অ্যামাইনো অ্যাসিড পেপটাইড বন্ধনীর মাধ্যমে জুড়ে যাবে। এই যে পেপটাইড বন্ধনীর মাধ্যমে জুড়ে গেল, তখন ফাঁকা টিআরএনএ দিক থেকে বেরিয়ে যাবে। এরকম করে করেই রাইবোজোম একবার শেষ প্রান্তে পৌঁছে যাবে। শেষ কোডন ধরে যখন হাঁকবে, তখন একটা টিআরএনএ ঠিক অ্যান্টিকোডন বিশিষ্ট মাথায় একটা ডিফারেন্ট অ্যামাইনো অ্যাসিড নিয়ে দৌড়ে চলে আসবে, এবং আগের যত অ্যামাইনো অ্যাসিড আছে তাদের চেনের সঙ্গে নিজের অ্যামাইনো অ্যাসিড চেনটাকে জুড়ে দেবে। কি হবে তাহলে শেষ পর্যন্ত? যখন আরএনএ শেষ হয়ে যাবে আর রাইবোজোম দুটো আলাদা হয়ে যাবে, আর অ্যামাইনো অ্যাসিডের একটা চেন তৈরি হবে। অ্যামাইনো অ্যাসিডের চেনটার নাম কি? যেহেতু এদের মাঝে পেপটাইড 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 বন্ড থাকে, তাই দিস ইজ কল্ড পলিপেপটাইড। এই পলিপেপটাইডই তো আসলে প্রোটিন। আচ্ছা, রাইবোজোম তাহলে এইভাবে প্রোটিন বানায়? হ্যাঁ, রাইবোজোম যখন শেষ প্রান্তে চলে যাবে, তখন ও দুটো পার্ট এরকম খুলে ছেড়ে দেবে, আর একটা চেন তৈরি হবে, এরকম চেন। এই যে মাথা থেকে যে চেনটা দেখতে পাচ্ছিস, এই চেনটা এরকম নিচে খুলে চলে আসবে। এই চেনটার নাম পলিপেপটাইড। কি আছে এতে? এতে 20 টাইপস অ্যামাইনো অ্যাসিড আছে। হয়তো কখনো মিথিওনিন, লাইসিন, লিউসিন, আইসোলিউসিন, আর্জিনিন, হিস্টিডিন, আইসোলিউসিন, লাইসিন, ভ্যালিন, ট্রিপ্টোফান, এরকম 20 রকম অ্যামাইনো অ্যাসিড ভিন্ন ভিন্ন, মানে ডিফারেন্ট কম্বিনেশনে, ডিফারেন্ট নাম্বারে জুড়ে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপস অফ প্রোটিন তৈরি করে। এটাই হলো প্রোটিন। তোকে যেটা দিয়েছে ওটা পেপসিন প্রোটিন। কখনো অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্স বদলে যাবে, অন্য প্রোটিন তৈরি হয়ে যাবে। কখনো অ্যামাইনো অ্যাসিডের নাম্বার বদলে যাবে, অন্য প্রোটিন তৈরি হয়ে যাবে। এইটা হলো পেপসিন প্রোটিনের সিকোয়েন্স। এইবার এটা পেঁচিয়ে গেলেই একটা প্রোটিন তৈরি হয়। আচ্ছা, তাহলে তো আমি এবার থেকে আর পেপসিন বানাতে সমস্যা হবে না। সমস্যা হবে না। তোকে তাহলে একটা কাজ করি, তোকে একটা ডিএনএ দিয়ে দিই। কিসের ডিএনএ? এটা আবার কি জিনিস?
এর নাম জিন, ডিএনএর ছোট্ট অংশের নাম জিন। আমি তোকে আজকে পেপসিন প্রোটিনের জিন দিয়ে দিলাম। তো যতবার পেপসিন তৈরি করতে ইচ্ছে করবে তুই এই ডিএনএকে বলিস ও একটা আরএনএ বানাবে, আর সেই আরএনএ বাইরে যাবে। যেই আরএনএ বাইরে যাবে রাইবোজোম ওকে ধরবে। একটু আগেই না তোকে শেখালাম কি করে রাইবোজোম প্রোটিন বানায়। এরকম করে রাইবোজোম এই প্রান্ত থেকে যখন এই প্রান্তে পৌঁছে যাবে তখন একটা প্রোটিন তৈরি হবে, প্রোটিনের নাম পেপসিন। আচ্ছা, এরকম ব্যাপার। তোকে তাহলে পেপসিন তৈরির জিনটা আমি দিয়ে দিলাম। তোকে আমি পেপসিনের মতো আরও অনেক ছোট ছোট ডিএনএর টুকরো দিই। এই যে বড় ডিএনএর টুকরোকে ধর তুই এখন ছোট একটা টুকরো, এরকম অনেক টুকরো আমি দিয়ে দিলাম। কেন দিলাম? তোর কাজে লাগবে। কখনো তুই মেলানিন বানাবি, কখনো তুই পেপসিন বানাবি, কখনো তুই ট্রিপসিন বানাবি, কখনো তুই ইনসুলিন বানাবি, কখনো তুই গ্লুকাগন বানাবি। কারণ তুই যে অর্গানিজম তৈরি করিস, তুই যদি অর্গানিজম তৈরি করিস তাহলে অর্গানিজমের গায়ের রং বানাতে হবে, কখনো অর্গানিজমের হাইট তৈরি করতে হবে। জীবের হাইট তৈরি করা, গায়ের কালার তৈরি করা, রাগ, চিন্তা, ভয়, আমাদের হেয়ার কালার, আমাদের আই কালার, আমাদের স্কিন কালার, আমাদের বডি শেপ, এক একটা ক্যারেক্টারের জন্য এক একটা প্রোটিন লাগে, আর এক একটা প্রোটিনের জন্য এক এক ধরনের জিন লাগে। তাই আমি তোকে প্রচুর প্রচুর রকমের জিন দিয়ে রাখলাম। তোর যখন যেটার কাজে লাগবে তুই সেখান থেকে আরএনএ বানাস, তুই সেখান থেকে এরকম সেখান থেকে সেই জিনটাকে অ্যাক্টিভ করবি, আরএনএ বানাবি, বাইরে নিয়ে যাবি, রাইবোজোমকে বলিস বসতে, প্রোটিন তৈরি করে দেবে, তুই ক্যারেক্টার তৈরি করতে পারবি। সেল তো বেজায় খুশি, আমাকে এতগুলো জিন দিলে। কিন্তু তুমি তো আমাকে যে জিনগুলো দিলে, কতগুলো জিন দিয়েছো আমাকে? তোকে আমি 30,000 জিন দিলাম। এত জিন নিয়ে আমি তাহলে কি করব? বলছি তুই যেগুলো কাজে লাগানোর লাগাস, বাকিগুলো ইনঅ্যাক্টিভ করে রেখে দিস। যেমন তোকে আমি অঙ্কোজিন দিয়ে রাখলাম, যদি কখনো বারবার সিগারেট খাস, বিড়ি খাস, ওটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেলে তোর ক্যান্সার হয়ে যেতে পারে। আমি কিন্তু তোকে ইনঅ্যাক্টিভ করে রাখলাম, তাই তোকে বেশি করে জিন দিয়ে রাখলাম। এখন এত বেশি জিনকে, সেল বলছে আমি এত বেশি জিনকে এই যে তুমি যে একটা পর্দা দিয়ে আমাকে ঘিরে দিলে, কিন্তু আমি এতগুলো জিনকে কি করে বুঝবো কোনটা কি? একটু সাজিয়ে দাও, সুন্দর করে গুছিয়ে দাও। সৃষ্টিকর্তা তখন বললেন, দাঁড়া তোকে একটা কাজ করি। প্রথম যে 1 2 3 4 5 এরকম 1000খানা জিন নিয়ে আমি একটা লম্বা সুতো বানিয়ে দিই, এর নাম হয়ে গেল DNA 1। ও, DNA 1 তাহলে কিছুই না, অনেকগুলো জিন মিলে তৈরি হবে একটা সুতো, যার নাম DNA 1। বাকি কিছু 500 মতো জিন নিয়ে একটু ছোট ডিএনএ বানিয়ে দিই, তার নাম DNA 2। আরও 700 জিন নিয়ে আরেকটা ডিএনএ বানিয়ে দিই, DNA 3। আরও 1000খানা জিন মিলে DNA 4। এরকম করে আমি গোটা 30,000 যে জিন তোকে খণ্ড খণ্ড দিলাম, ওটাকে আমি মোট 23টি ডিএনএর মধ্যে ভাগ করে দিলাম। আচ্ছা, এইবার তো বেশ সুবিধাই হয়েছে। তাহলে আমার আর জিন রয়েছে 30,000, কিন্তু ডিএনএ হয়ে গেল সবগুলো জুড়ে জুড়ে। তাই জন্য আমাদের সেলের মধ্যে ডিএনএ থাকে। ডিএনএ ইজ নাথিং বাট দ্য কম্বিনেশন অফ জিন, জিন আর নাথিং বাট দ্য পার্ট অফ ডিএনএ। এখন এই 23খানা ডিএনএ, যার মধ্যে 30,000 জিন রয়েছে, এরা না এরকম লিনিয়ারভাবে থাকে না, এরা পেঁচিয়ে অবস্থান করে। দেখো এরকম পেঁচিয়ে গিয়ে একটা নেটওয়ার্ক তৈরি করে, এর নাম ক্রোমাটিন ফাইবার। সৃষ্টিকর্তা বললেন, দাঁড়া আমি একে ঘিরে দিই, নাহলে যখন তখন বেরিয়ে যাবে। সেন্টারে দিচ্ছি কারণ সেন্টারে থাকলে সুবিধা হবে, সব দিকের কাজ করতে পারবে। তাই সেন্টারে একদম শ্বাসের মতন থাকে বলে এর নাম নিউক্লিয়াস। আমাদের সেল কিন্তু নিউক্লিয়াস পেল। তাহলে এই যে স্যার বললেন যখন তখন প্রোটিন বানাবো, হ্যাঁ প্রোটিন বানানোর জন্য তো জিন আছে। যেমন দেখো না, এই জিনটার নাম হলো পেপসিন জিন। আমাদের পেপসিন প্রোটিন দরকার, এই জিনকে অ্যাক্টিভ করে দেবো, একটা আরএনএ এরকমভাবে তৈরি হয়ে যাবে। দেখো আরএনএ তৈরি হয়ে গেছে, সেই আরএনএ বাইরে আসলো, তার উপর রাইবোজোম বসলো, প্রোটিন তৈরি হয়ে গেল। আচ্ছা, মানে যখন যে জিনকে অ্যাক্টিভ করতে ইচ্ছা হবে সেখান থেকে আরএনএ বার করবো, আর এই ছিদ্র দিয়ে বাইরে বের করে আনবো। তাই জন্য নিউক্লিয়ার পোর, হ্যাঁ তাই জন্য নিউক্লিয়ার পোর। তো ধরুন মেলানিন তৈরি করতে হবে, এই জিনটাই কি করতে হবে? না, অন্য একটা জিন অন্য ডিএনএতে অবস্থান করছে এই জিনটা, এখান থেকে একটা আরএনএ বাইরে বেরিয়ে আসবে, আরএনএ বাইরে বেরিয়ে আসলো, রাইবোজোম তার উপরে বসবে, মেলানিন প্রোটিন তৈরি করে দেবে। আচ্ছা, তার মানে স্যার যা বুঝলাম, 30,000 জিন একসঙ্গে কাজ না করলেও একসঙ্গে কাজ করতে পারে, একসঙ্গে অনেকগুলো জিন কিন্তু অ্যাক্টিভ হতে পারে। হ্যাঁ হতে পারে। আচ্ছা স্যার, আপনি যে বললেন 30,000 জিন আমাদের দেহে প্রয়োজন, এখন 30,000 জিনের জন্য তো অনেক রাইবোজোম প্রয়োজন, কারণ
জিন তো এমনি এমনি প্রোটিন তৈরি করতে পারবে না, জিনের প্রোটিন তৈরি করার জন্য তো রাইবোজোম লাগবে। তার মানে সেলের মধ্যে প্রচুর রাইবোজোম থাকলে ভালো হয়। একদমই তাই, সেলের মধ্যে প্রচুর রাইবোজোম থাকলে ভালো হয়। কোথায় থাকা যায়? রাইবোজোম প্রচুর লাগবে। সৃষ্টিকর্তা বললেন রাইবোজোম রাখার জায়গা দিই তোকে, তুই এক কাজ কর, এই যে নিউক্লিয়াসের ভিতরের এই মেমব্রেনটার নাম না ইনার মেমব্রেন, তুই আউটারে আরেকটা মেমব্রেন বানা, আউটার মেমব্রেন। ওই মেমব্রেনের গায়ে রাইবোজোমগুলোকে বসতে দে। সেল বললো কেন রাইবোজোমগুলোকে আমি আউটার মেমব্রেনে বসতে দেবো? বললো যখনই আরএনএগুলো এখান থেকে বেরোবে, রাইবোজোমগুলো খুব তাড়াতাড়ি প্রোটিন বানাতে পারবে, তাহলে সুবিধা হবে তোর। আচ্ছা ঠিক আছে, তাহলে রাইবোজোমগুলোকে আমি আউটার মেমব্রেনে বসতে দিলাম। আচ্ছা, এই যে এত রাইবোজোম লাগবে কে আমাকে দেবে? পুরো দাঁড়া, তোকে আর একটা জিনিস দিই। এই যে নিউক্লিয়াসের ভিতরে একটা ছোট্ট রাউন্ড শেপ স্ট্রাকচার দিলেন সৃষ্টিকর্তা, যার নাম নিউক্লিওলাস। এই নিউক্লিওলাস প্রচুর প্রচুর মাত্রার রাইবোজোম আমাদের বডি, আমাদের সেলে তৈরি করতে সাহায্য করে। তাই রাইবোজোম যেমন প্রোটিন ফ্যাক্টরি, তেমনি নিউক্লিওলাস হলো রাইবোজোম ফ্যাক্টরি। এই নিউক্লিওলাসকে বানিয়েছেন সৃষ্টিকর্তা কেবলমাত্র রাইবোজোমকে বানানোর জন্য। তাহলে আমাদের সেল আপাতত সব ভুলে গিয়ে দেখলাম চারটে জিনিস পেলো। একটা নিউক্লিয়াস পেলো, যার নিউক্লিয়াসের দুটো মেমব্রেন পেলো, একটা আউটার মেমব্রেন যার গায়ে রাইবোজোম থাকে, আর একটা ইনার মেমব্রেন যার গায়ে রাইবোজোম থাকে না। নিউক্লিয়ার পোর পেলো, যেখান দিয়ে রাইবোজোম বা আরএনএগুলো যাতায়াত করে। ক্রোম্যাটিন ফাইবার পেলো, যার ভিতরে ডিএনএ আছে, যে ডিএনএর ভিতরে জিন বসে আছে। নিউক্লিওলাস পেলো, যে কিনা রাইবোজোম প্রোডাকশন করে সেলকে সাহায্য করে। আর আর কিছু প্লাজম, যে প্লাজমের ওপরে এই ক্রোম্যাটিন ফাইবারগুলো ভেসে রয়েছে। এই জন্য নিউক্লিয়াসের চারটি অংশ। সব তো ঠিক আছে, কিন্তু 30,000 জিনের জন্য এই কটা মাত্র রাইবোজোম? আরও বেশি রাইবোজোম দরকার। বললো রাইবোজোম বানানোর জন্য তো নিউক্লিওলাস দিলাম, বানিয়ে নে। বললো জায়গা তো নেই, তুমি তো আমাদেরকে জায়গা কম দিলে, তুমি তো বললে আউটার নিউক্লিয়ার মেমব্রেনে রাইবোজোমগুলো বসবে। নিউক্লিওলাস দিয়ে তো আমার তো অনেক বেশি রাইবোজোম লাগছে, অনেক বেশি জিন, 30,000 জিন, আমি একসঙ্গে 100খানা রাইবোজোমকে কাজ করাতে চাই, রাইবোজোমের সংখ্যা যে কম হয়ে যাচ্ছে। বলে দাঁড়া, তুই একটা কাজ কর, ওই যে আউটার মেমব্রেনটা আছে না, ওটাকে বাইরের দিকে এক্সটেনশন করিয়ে দে, ফোল্ডিং করে দে। দেখবি এইরকম করেও ফোল্ডিং করবে আর প্লাজমাকে ভেতরে ঢুকিয়ে নেবে। এরকম করেও ফোল্ডিং করবে, দেখো তুমি খেয়াল করে, এইটা মনে করো প্লাজমা, এই প্লাজমাকেও ভেতরে ঢুকিয়ে নিল, এই প্লাজমাকে ভেতরে ঢুকিয়ে নেয় বলেই ওর নাম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এর নাম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। বলে এইবার দেখ, তোর নিউক্লিয়াসের আউটার মেমব্রেন থেকে যেহেতু বাড়িয়েছিস, তাই আউটার মেমব্রেনে যেহেতু রাইবোজোম রয়েছে, তাই এদের গায়েও রাইবোজোম বসবে, চিন্তা নেই। এবার তোর অতিরিক্ত অ্যাডিশনাল যে রাইবোজোমগুলো তৈরি করবি, সেগুলো তুই এই ইআরের গায়ে বসিয়ে দিস। সেল মনের আনন্দে একটু বেশি করেই বলতে পারো, একটু বেশি করেই ইয়ার বানিয়ে ফেলেছে। ইয়ার আসলে কিছুই না, অ্যাডিশনাল রাইবোজোমগুলোকে জায়গা দেওয়ার জন্য সেল তার নিজের আউটার মেমব্রেনকে বাইরের দিকে ফোল্ডিং করে দেয়, তার নাম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। নিউক্লিয়াসের কাছে হওয়ায় রাইবোজোমগুলো কাছের দিকটাই বসে, তাই রাইবোজোমের এই সারফেসগুলো রাফ দেখতে হয়, তাই এর নাম রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কিন্তু শেষের দিকে দেখো রাইবোজোম বসেইনি, এইটা স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তাই এর নাম এসিআর। রাইবোজোম না থাকার কারণে স্মুথ সারফেস তৈরি হয়, তাই এর নাম এসিআর। আচ্ছা, আমরা আবারও একটা অর্গানালি পেলাম যার নাম ইআর, তা নাকি আবার দুই ভাগে বিভক্ত, একটা নাম আরইআর আর একটা নাম এসিআর। এখন বুঝতে পারলাম আরইআর কেন আরইআর আর এসিআর কেন এসিআর। এবার সেল খুশি, কারণ রাইবোজোম বানানোরও সমস্যা নেই, কারণ প্রচুর মাত্রায় রাইবোজোম বানাতে পারবে, কারণ নিউক্লিওলাস রয়েছে আর প্রচুর অ্যাডিশনাল স্পেস পেয়ে গেছে, তাই প্রচুর প্রচুর রাইবোজোম সেল বানিয়ে রেখেছে নিজের মধ্যে। এইবার সেল ভাবলো সেই খাবারটা খেয়েছিলাম ওটা তো ভাঙতে হবে। সেল তখন একটা জিনকে অ্যাক্টিভ করলেন, ধরো এই সেই জিনটা, যে জিনটার নাম পেপসিন জিন, অ্যাক্টিভ করে দিলেন। একটা আরএনএ এরকম করে বাইরের দিকে বেরিয়ে গেল, আরএনএ বাইরে বেরিয়েই দেখছে একটা রাইবোজোম ইয়ারের গায়ে বসে রয়েছে, রাইবোজোমের ভিতর দিয়ে আরএনএটা ঢুকলো। ঠিক একই গল্প, তখনও রাইবোজোম আরএনএ ধরে এগিয়ে যাবে শেষ প্রান্তের দিকে, অথবা রাইবোজোম ফিক্স রয়েছে, ওর ভিতর দিয়ে একটু 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 করে এরকম করে, ধরো এইটা মনে করো রাইবোজোম ফিক্স রয়েছে, এটা মনে করো রাইবোজোম ফিক্স রয়েছে, এরকম একটু একটু করে এরকম করে আরএনএটার ভিতর দিয়ে পাস করে করে যখন শেষ প্রান্ত পৌঁছে যাবে, রাইবোজোমের ভিতরে প্রোটিন তৈরি হয়ে যাবে। সত্যিই তাই, এই রাইবোজোমের ভিতরে কিন্তু প্রোটিন তৈরি হয়ে গেছে।
কি প্রোটিন তৈরি হয়েছে? পেপসিন প্রোটিন তৈরি হয়েছে। পেপসিন প্রোটিন তৈরি করার পরে একটা ছোট্ট পর্দার মধ্যে ঢুকিয়ে দিল ইয়ার। ইয়ার থেকে বেরোনো এই পর্দাটার নাম, এই ছোট্ট থলিটার নাম ভেসিকেল, যার ভিতরে পেপসিন প্রোটিন রয়েছে। এই পেপসিন প্রোটিন এইবার সোজা আসলো খাবারটাকে ভাঙতে, কিন্তু খাবারটাকে ভাঙতে পারলো না। খাবারটাকে ভাঙতে পারলো না, তাই খাবার ব্রেকস হলো না, খাবার ভাঙলো না। খাবার ভাঙলো না, তাই খাবার যে স্মল পার্টিকেল তৈরি যেহেতু হয়নি, তাই স্মল পার্টিকেলগুলো মাইটোকন্ড্রিয়ার ভিতরে প্রবেশই করলো না, তাই এটিপি প্রোডাকশন হলো না। সেল তো এবার বেশ চিন্তায় পড়ে গেল, সব ঠিক ছিল কিন্তু খাবারটা ভাঙলো না কেন? উপরবেলা তো বললো খাবার ভাঙবে, আবার একবার অভিযোগ করলো, তুমি যে বললে এই ভেসিকেলের ভিতরে প্রোটিন তৈরি করতে শিখিয়ে দিয়েছে, আর কারো ডাকতে হবে না, আমি একাই পেরে যাই, তুই একাই পেরে যাবি, দেখো আমি তো সব কিছু করলাম কিন্তু খাবারটা তো ভাঙলো না। বললো আসলে তুই যে প্রোটিনটা বানিয়েছিস সেটা ইনঅ্যাক্টিভ প্রোটিন, আমি তোকে অ্যাক্টিভ ফর্মে দিয়েছিলাম, দাঁড়া তোকে অ্যাক্টিভ ফর্মটা তৈরি করার সিস্টেম শিখিয়ে দিই। আবার এটাকে অ্যাক্টিভ বানাতে হবে? হ্যাঁ, এটাকে অ্যাক্টিভ বানাতে হবে। কি করে বানাতে হবে? দেখ, এইটা তো নিউক্লিয়াস, এইটা হলো আরইআর বা ইআর। তুই এখান থেকে আরএনএগুলোকে বার করিয়ে এই জায়গাতে নিয়ে আসবি, ধর যেরকমটা তুই করলি, ঠিক আছে করলি। এই যে প্রোটিনটা তুই বানালি, ইআরের গা থেকে সদ্য প্রস্তুত যে প্রোটিনটা বানালি, এটা ইনঅ্যাক্টিভ প্রোটিন, এটা এখনো ফাংশনালি অ্যাক্টিভ হয়নি। তোকে এটাকে ফাংশনালি অ্যাক্টিভ করার জন্য আর একটা অর্গানালি লাগবে, যার নাম গলগি বডিস। যার কাজ কি? যার কাজ মুচড়ে টুচড়ে ওটাকে প্যাকেটিং করে সুন্দর বানিয়ে দেবে। ও আচ্ছা, তার মানে এই অর্গানালিটা আলাদা আমার লাগবে, এটার মাধ্যমে আমি ইনঅ্যাক্টিভ প্রোটিনটাকে প্যাকেজিং করে অ্যাক্টিভ বানাবো। হ্যাঁ, তাই লাগবে। তাহলে এবার আমি করে দেখি। এবার এবার কিন্তু সেল সেই আবারও পেপসিন প্রোটিনটাকে অ্যাক্টিভ করলেন, সেখান থেকে একটা আরএনএ তৈরি হলো, সেই আরএনএ বাইরে গেল, সেই আরএনএ রাইবোজোমের ভিতর ঢুকলো, ঢোকার পরে একটা ভেসিকেলের ভিতরে প্রোটিন তৈরি হলো, ভেসিকেল সোজা গিয়ে জয়েন করলো গলগি বস্তুর সঙ্গে, গলগি বস্তু এটাকে নিল, তারপরেরটাকে দিল, তারপরেরটাকে দিল, প্যাকেজিং করে একটা থলির ভিতরে, দেখো কি সুন্দর করে হলুদ কালারে আমি এটাকে মার্ক করেছি, প্যাকেজিং করে এটাকে একটা বড় থলির মধ্যে ঢুকিয়ে দিল। এই বড় থলিটার নাম হলো লাইসোজোম, এই থলিটার নাম হলো লাইসোজোম। আর এর ভিতরে থাকা প্রোটিনটা, আর এই প্রোটিনটাই প্যাকেজিং হয়ে এর ভিতরে চলে এসছে। এইবার কিন্তু লাইসোজোমের ভিতরে যে প্রোটিনটা আছে সেটা কিন্তু সেল খাবারটাকে এসে সত্যি সত্যিই ভেঙে দিল, কারণ যে ওর নাম লাইসোজোম, কারণ ও লাইসিস করতে পারে, লাইসোজোম লাইসিস করতে পারে বলে ওর নাম লাইসোজোম। খাবার কিন্তু এবার ভেঙে গেল, যেই খাবার ভেঙে গেল, ভাঙাচোরা খাবারগুলো মাইটোকন্ড্রিয়ার ভিতরে ঢুকলো, এটিপি প্রোডাকশন হলো। সেল খুব খুশি, এতক্ষণ পরে সেল এটিপি বানানো শিখলো, এতক্ষণ পরে সেল এটিপি বানানো শিখলো। তুমি দেখতেই পেলে সেলের এটিপি প্রোডাকশন করার জন্য কতগুলো জিনিস দরকার হলো। দেখো, আমি পড়তে পড়তেই দেখলাম, তাহলে 1 নম্বর, একটা সেল মেমব্রেন তো লাগবেই, যেটা না হলে সেল কিন্তু নিজেকে আটকে মানে প্রোটেক্ট করতে পারবে না। 2 নম্বর, দেখতে পেলাম স্যার একদম বেসিক থেকে বলি মাইটোকন্ড্রিয়া লাগবে, যেটা এটিপি বানাবে। 3 নম্বরে নিউক্লিয়াস লাগবে, যার ভিতরে ডিএনএ জিনগুলো থাকবে। নিউক্লিয়াসের গায়ে একটা ইয়ার নামক অর্গানালি থাকবে, ইয়ারের পাশেই একটা গলগি বডিস থাকবে, গলগি বডি থেকে থলিগুলো বেরোবে, তার নাম লাইসোজোম। আচ্ছা, লাইসোজোম লাগবে, লাইসোজোম 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 লাগবে। আরেকটা জিনিস আমি মিস করে গেছি, সেটা হলো রাইবোজোম, রাইবোজোম লাগবে। এই 7খানা অর্গানালি যে লাগবেই, এটা তো নিশ্চয়ই বুঝেছো, কারণ এই 7খানা অর্গানালি ছাড়া সেল এটিপি প্রোডাকশন করতেই পারবে না, আর সেল যদি এটিপি প্রোডাকশন না করতে পারে তাহলে সেল বাঁচবে না। তাই এই বেসিক 7খানা অর্গানালিকে বলা হয় বেসিক অর্গানালি অফ সেল। এর মধ্যে খুব সুন্দর একটা কোরিলেশন তুমি দেখতে পাবে, কোনটা দেখো, নিউক্লিয়াস, নিউক্লিয়াসের গা থেকে তৈরি হয়, সারফেস থেকে তৈরি হয় ইয়ার, ইয়ারের গা থেকে তৈরি হয় গলগি বডিস, আর গলগি বডিসের গা থেকে তৈরি হয় লাইসোজোম। এই এই সিস্টেমটা গোটা সেলটাকে বাঁচিয়ে রেখেছে। তুমি যদি কখনো লাইসোজোমকে দুটো বাজে কথা বলো, লাইসোজোম যদি কষ্ট পায়, যার মন খারাপ হয়ে যাবে, তার নাম গলগি বডিস। গলগি বডিস বলে লাইসোজোমকে কেন তুই উল্টোপাল্টা কথা বললি? তুমি যদি লাইসোজোমকে টার্গেট করো, টার্গেটটা যাকে করা হয় তার নাম গলগি বডিস। তাই লাইসোজোমের পিছনে যে খাড়া হয়ে দাঁড়িয়ে থাকে তার নাম হলো
তার নাম হলো, লাইসোজোমের পিছনে যে খাড়া হয়ে দাঁড়িয়ে থাকে তার নাম হলো গলগি বডিস। গলগি বডিসের পিছনে যে খাড়া হয়ে দাঁড়িয়ে থাকে তার নাম হলো ইয়ার। আর ইয়ারের পিছনে যে পিছন দিকে যে দাঁড়িয়ে থাকে তার নাম হলো নিউক্লিয়াস। কারণ এদের মধ্যে একটা সম্পর্ক আছে। কিসের সম্পর্ক জানো? যেমন বাবা ছেলে দাদুর মধ্যে ব্লাড রিলেশন থাকে, ঠিক তেমন লাইসোজোম, গলগি বডিস আর ইয়ারের মধ্যে, নিউক্লিয়াসের মধ্যে একটা রিলেশন আছে, তার নাম মেমব্রেন রিলেশন। কারণ লাইসোজোমের মেমব্রেন তো গলগি বডিজের মেমব্রেন, গলগি বডিজের মেমব্রেন তো ইয়ারের মেমব্রেন, ইয়ারের মেমব্রেন তো নিউক্লিয়ার আউটার মেমব্রেন। তাই এই তন্ত্রের নাম এন্ডোমেমব্রেন সিস্টেম। আমরা অফলাইন ক্লাসে এটাকে খুব ডিটেলসে একটু একটু করে ধীরে ধীরে পুরোটা কমপ্লিট করব। আমি এখানে একবারে বললাম এটাকে বলে এন্ডোমেমব্রেন সিস্টেম। এখান থেকে কোশ্চেন প্রচুর থাকে নিট ক্লাস 11-এ। স্যার আর তো কোনো অর্গানালি হওয়ার কথা নয়, এই 7টা হলেই তো বলতে গেলে হয়ে যায় স্যার। হ্যাঁ, এই 7টা হলেই হয়ে যায়। আর যে অর্গানালিগুলো লাগে তারা এটিপি প্রোডাকশনের সঙ্গে যুক্ত না হলেও অন্য কিছুর সঙ্গে যুক্ত। যেমন দেখো, একটা সেল একটু ছোট আর একটু বড় হলো, একটা সময় পরেও না সে দুটো ভাগে ভাগ হয়ে যাবে। এই দুটো ভাগ করার জন্য একটা আমিন লাগে। জমি মাপ করার জন্য যেমন আমিন লাগে, সেলকে সমান ভাগে ভাগ করে দেওয়ার জন্য সৃষ্টিকর্তা একটা খুব সুন্দর অর্গানালি দিলেন। অর্গানালির নাম সেন্ট্রোজোম। কেন এর নাম সেন্ট্রোজোম? সেন্টারে থাকে, নিউক্লিয়াসের পাশে থাকে, এর নাম সেন্ট্রোজোম, যে কিনা অ্যাক্টিভলি সেল ডিভিশন করে। তাই সেল আরেকটা অর্গানালি পেল যার নাম সেন্ট্রোজোম। সেলকে যদি দিক দিয়ে চাপ দিই, ধরো এদিক থেকে চাপলাম, তুমি এদিক থেকে যদি সেলকে চাপো, এদিক থেকে সেলকে চাপো, কিছু করতে পারবে না। কেন জানো? কারণ সেলের ভিতরে এরকম এদিক সেদিক করে, এদিক সেদিক এরকম এদিক সেদিক করে চারিধার দিয়ে সব লম্বা লম্বা ফিলামেন্ট রয়েছে, যা সেলের স্কেলিটন। তাই এই অর্গানালির নাম সাইটোস্কেলিটন। ইজ ভেরি ইম্পর্টেন্ট। সাইটোস্কেলিটন ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট অর্গানালি। প্লান্ট সেলের কথা, সেটা অ্যানিমাল সেলে আর কিছু থাকে না। প্লান্ট সেল, প্লান্ট বললো অ্যানিমালরা তো পালিয়ে যেতে পারে, যখন তখন ওরা পালিয়ে যেতে পারে, ওদেরকে অ্যাটাক করা যায় না, কিন্তু অ্যাটাক করতে পারবে না। কিন্তু আমরা তো প্লান্ট, আমরা কি করে পালিয়ে যাব? আমাদের সেল মেমব্রেনের বাইরে একটা মোটা কভারিং দেবে। সৃষ্টিকর্তাকে বললো আমাকে আমাদের সেল মেমব্রেনের গায়ে একটা মোটা কভারিং দেবে, যাতে করে কেউ যদি আমাদের অ্যাটাক করে অ্যাটলিস্ট ওই কভারিংটা দিয়ে কিছুটা হলেও প্রোটেক্ট করতে পারবো। সৃষ্টিকর্তা বললেন চল তোদেরকে সত্যি সত্যি একটা এক্সট্রা প্রোটেক্টিং কভারিং দিয়ে নিই, যার নাম সেল ওয়াল। তাই সেল ওয়াল ইজ অনলি প্রেজেন্ট ইন প্লান্ট সেল, নট ইন অ্যানিমাল সেল। বলো, তুমি তো আমাদেরকে ফুড বানাতে বলেছো। সৃষ্টিকর্তা বল, তুমি তো আমাদেরকে ফুড বানাতে বলেছো, তার জন্য তো ক্লোরোফিল নামক পিগমেন্ট ধারণ করতে হবে। তুমি তো আমাদের ক্লোরোফিলকে ভর্তি করার জন্য কোনো অর্গানালি দাওনি। আমাদেরকে একটা অর্গানালি দেবে যার ভিতরে আমরা ক্লোরোফিল প্যাকেট করে রাখবো, সানলাইটকে অ্যাবজর্ব করে ওটা দিয়ে ফটোসিনথেসিস করবো। চল তোদেরকে তাহলে আরেকটা অর্গানালি দিই যার নাম ক্লোরোপ্লাস্ট, যার নাম ক্লোরোপ্লাস্ট। তাই জন্য তো প্লান্ট সেল ওয়াল পেয়েছিল, তাই জন্য প্লান্ট ক্লোরোপ্লাস্টিক পেয়েছিল। বললো আমাদের দেহে অনেক সময় এক্সট্রা অনেক মেটেরিয়াল জমা রাখতে হয়, আমাদেরকে থলি দেবে একটা, থলির নাম ভ্যাকুয়াল। তাই তো প্লান্ট সেল হ্যাজ এ লার্জ সেন্ট্রাল ভ্যাকুয়াল। এই ছিল সেলের বেসিক গল্প। খুব শর্টে বলার চেষ্টা করলাম, তাও অনেক বড় হয়ে গেল ভিডিওটা। এর থেকে শর্টে বলা হয়তো সম্ভব না। অফলাইন ক্লাস হলে তুমি একটু কোশ্চেন করে করে এগোতে পারতাম। অনলাইন ক্লাস আমার কাছে কোনোদিনও বেটার ছিল না, কোনোদিনও করতে চাইনি ভিডিও। অনেক জোরাজুরির কারণে এই ছেলেমেয়েগুলোর জন্য আমাকে বাধ্য হয়ে অনলাইন ভিডিও, রেকর্ডেড ভিডিও বানাতে হচ্ছে। আমি সবসময় তোমাদেরকে বলবো তোমরা পারলে অফলাইন ক্লাস জয়েন করো, অফলাইন ক্লাস করতে এসো। সেলের মেনলি দুটো অংশ হয়। ধরো এটা একটা সেল, এইটার নাম হলো সেল এনভেলপ, আর ভিতরের সমস্ত অংশ এইটার নাম হলো প্রোটোপ্লাজম। এই সেল হ্যাজ টু পার্ট, সেল এনভেলপ অ্যান্ড প্রোটোপ্লাজম। সেলের দুটো পার্ট, একটা হচ্ছে সেল এনভেলপ আর একটা প্রোটোপ্লাজম। সেল এনভেলপ আবার দুটো অংশে বিভক্ত, একটা সেল ওয়াল আর একটা সেল মেমব্রেন। সেল মেমব্রেন সবার থাকে, সেল ওয়াল কিন্তু সবার থাকে না, পার্টিকুলারলি সবার থাকে না, যেমন পার্টিকুলারলি প্লান্টের তো থাকে। প্রোটোপ্লাজম কি জিনিস? প্রোটোপ্লাজম হলো এই ধরো সেল, এই ভিতরের সমস্ত অংশের নাম প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম, এই প্রোটোপ্লাজম আবার দুটো পার্টে বিভক্ত। এই মাঝের এইটার নাম নিউক্লিয়াস আর বাকি এইটার নাম সাইটোপ্লাজম। তাই প্রোটোপ্লাজম ইজ ডিভাইডেড ইন্টু সাইটোপ্লাজম অ্যান্ড নিউক্লিয়াস। নিউক্লিয়াসে তো 4টি
পার্ট বলেছি, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার প্লাজম, নিউক্লিয়ার ক্রোমাটিন ফাইবার, নিউক্লিওলাস। সাইটোপ্লাজমের কথাও আমি বলেছি, সাইটোপ্লাজম হ্যাজ টু পার্ট, একটা হচ্ছে এই সাইটোসল, যেটা এই তরলটা, এর নাম সাইটোসল, যেটা আমি বলেছি সাইটোসল এটা। আর এর ভিতরেই যে অর্গানালিগুলো রয়েছে এটার নাম সাইটোপ্লাজমিক অর্গানালি। তাই সাইটোপ্লাজমিক অর্গানালি, সাইটোপ্লাজমিক অর্গানালি, দেয়ার আর 3 টাইপস অফ সাইটোপ্লাজমিক অর্গানালি, এক সিঙ্গেল মেমব্রেন বাউন্ড, ডাবল মেমব্রেন বাউন্ড, নো মেমব্রেন বাউন্ড। সিঙ্গেল মেমব্রেন বাউন্ড মানে এমন অর্গানালি যেতে একটাই মেমব্রেন আছে, যেমন এইটা সিঙ্গেল মেমব্রেন বাউন্ড। আবার এমন অর্গানালি যেমন এইটা ডবল মেমব্রেন বাউন্ড। আরেকটা অর্গানালি আছে যার নাম সেন্ট্রিওল রাইবোজোম, যাদের কোনো মেমব্রেন নেই। এই ছবিতে বুঝতে পারবে না, পরে এটা দেখতে হবে আলাদা করে। যে সিঙ্গেল মেমব্রেন বাউন্ড হলো ইয়ার গলগি বডিস লাইসোজোম, ডাবল মেমব্রেন বাউন্ড হলো মাইটোকন্ড্রিয়া প্লাস্টিড নিউক্লিয়াস, আর নো মেমব্রেন বাউন্ড হলো সেন্ট্রোজোম রাইবোজোম। আমি ক্লাসটাকে আর বাড়াচ্ছি না, আমি তোমাদেরকে বলবো, দেখো বায়োলজি মুখস্থর জিনিস নয়, বায়োলজি পরিবেশবিদ্যা নয়, বায়োলজি এমন একটা সাবজেক্ট যা আমি বারবার করে বলি, মানে মেডিকেল প্রফেশনে থেকে এইটুকু বুঝতে পেরেছি, বায়োলজি হলো সেই সাবজেক্ট যা হসপিটালের বেডে শুয়ে থাকা মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচায়, তার নাম বায়োলজি। বায়োলজি সেই সাবজেক্ট যা হার্টবিট, যা রেসপিরেটরি সিস্টেম, যা লিভার, যা তোমার দেহের সমস্ত ইন্টারনাল স্ট্রাকচারকে কনসেপ্ট বুঝতে সাহায্য করে, তার নাম বায়োলজি। তাই বায়োলজিকে প্লিজ মুখস্থ করো না, কনসেপচুয়ালি পড়ো। আমরা বারাসাত স্টেশন প্ল্যাটফর্ম নম্বর 5 থেকে 1 মিনিট হাঁটা রাস্তা দূরে আমাদের একটা ক্লাসরুম সেট আপ করেছি। আমাদের একটা ওয়েল ডেকোরেটেড স্মার্ট ক্লাসরুম আমরা তৈরি করেছি। তোমরা যারা অফলাইনে আসছো তারা তো আসছো, অনলাইন থেকে আমার ভিডিও দেখে আমার মনে হয় খুব ভালো বুঝতে পারবে না। যদি তোমাদের বায়োলজি শেখার ইচ্ছা থাকে অবশ্যই আমাদের অফলাইন ক্লাস জয়েন করো, অ্যাটলিস্ট একদিন ডেমো ক্লাস এসে তুমি দেখতে পারো, তারপর তুমি ডিসিশন নিও। আমরা কিন্তু এখানে অন্য কিছু করতে চলেছি, আমরা এখানে বায়োলজিকে অন্যরকমভাবে শিখছি, অন্যরকমভাবে শেখাচ্ছি। তোমার যদি কম্পিটিশন করার ইচ্ছা থাকে কলকাতা এবং দিল্লির ছেলেমেয়েদের সঙ্গে, তাহলে বায়োলজি বুঝে পড়তে হবে, বায়োলজি আর মুখস্থ করার নয়। আবার দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। চলো শেষ করলাম ভিডিওটা।